আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ঢাকা বারের মতো চট্টগ্রাম বারেও আওয়ামী লীগের লোকজনকে নির্বাচন করতে দেয়নি। স্বাভাবিকভাবেই কারা দেয়নি খুব বোঝা যায়, বিএনপি পন্থী আইনজীবী যারা, এবং যেহেতু সরকারের প্রভাব আছে। আমরা এ নিয়ে ঢাকা বারের নির্বাচনে বহুবার বলেছি যে বাংলাদেশে নির্বাচন প্রক্রিয়াটাকে কলুষিত করার জন্য এই একরোখা আচরণগুলোই যথেষ্ট। এই একরোখা আচরণের মধ্যে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র বলে না যে কচু গাছ কাটতে কাটতে মানুষ কাটে, তো এরকম ঢাকা বারের নির্বাচন বা এই ধরনের বার নির্বাচনগুলোতে আওয়ামী লীগ বাদ দিতে দিতে পরে জাতীয় নির্বাচনে বাদ দিবে, এবং এক সময়ে সেই মানুষ কাটার বা এই বড় পাপের শাস্তি কিন্তু অটোমেটিক ন্যাচারালি কাঁধে এসে পড়ে। খবরটা হচ্ছে চট্টগ্রাম বার নির্বাচন কোনো পদেই মনোনয়ন ফর্ম দিতে পারেনি আওয়ামী পন্থীরা। একটা কমেন্ট আছে, ওরা যদি ঢুকতে না পারে আমাদের কি করার আছে, বললেন মুখ্য নির্বাচন কর্মকর্তা। কিছু বলার নেই। আচ্ছা, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী পন্থী আইনজীবীরা কোনো পদেই মনোনয়ন ফর্ম নিতে পারেননি। বিএনপি পন্থী আইনজীবীদের দাবি, আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ। 2024-এর আগস্টে ছাত্র জনতার আন্দোলন চলাকালে আওয়ামী পন্থী আইনজীবীরা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তাই সমিতির নির্বাচনে তাদের অংশগ্রহণের সুযোগ নেই। বিপরীতে আওয়ামী পন্থীদের দাবি, পেশাজীবী সংগঠনের নির্বাচন কোনো রাজনৈতিক পরিচয় হয় না। এটা আওয়ামী লীগ বিএনপির সময় একই রকম, ওই ক্ষমতায় যখন যার দল থাকে তখন সেই সব বয়ান দেয়। মনোনয়ন ফর্ম সংগ্রহের দিন সোমবার সমিতির 21টি পদে দুটি প্যানেলের প্রার্থীরা মনোনয়ন ফর্ম গ্রহণ জমা দিয়েছেন। এর মধ্যে একটি বিএনপি পন্থীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এবং অন্যটি জামাত পন্থীদের লয়ার্স কাউন্সিল। বিকাল 3টার দিকে আওয়ামী লীগ ও বামপন্থী আইনজীবীদের একাংশ সাধারণ আইনজীবী ফোরাম নামে মনোনয়ন ফর্ম সংগ্রহের নির্ধারিত স্থান সমিতির লাইব্রেরির সামনে যান, তবে তারা লাইব্রেরি রুমে প্রবেশ করতে পারেননি। শুরুতে বিএনপি পন্থী ও জামাতপন্থী আইনজীবীদের একাংশ সাধারণ আইনজীবী ফোরামের নেতাকর্মীদের বাধা দিলেও পরে তারা সরে যান। এরপরে আওয়ামীপন্থীদের লাইব্রেরি মিলনায়তনের দরজাও ধাক্কা দিতে দেখা গেছে। 2024 সাল পর্যন্ত আওয়ামীপন্থী আইনজীবীরা আইনজীবী সমন্বয় পরিষদ নামে নির্বাচনে অংশ নিয়েছেন। গতবারও এই প্যানেলের কেউ মনোনয়ন ফর্ম নিতে পারেননি। সোমবার বিকেলে সাধারণ আইনজীবী ফোরামের আইনজীবীরা লাইব্রেরির সামনে 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে ভোট চোর পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা এমন স্লোগান দেন। পরে বিকেল 5টায় মনোনয়ন সংগ্রহ জমাদানের নির্ধারিত সময় শেষ হলে তারা মিছিল নিয়ে সমিতি ভবন থেকে নেমে যান, নিচে গিয়ে মিছিল করেন। এই সংক্রান্ত আরো একটা ইন্টারেস্টিং নিউজ আছে। সেই ইন্টারেস্টিং নিউজটা আছে আমার দেশ পত্রিকায়। আমার দেশ পত্রিকা হেডলাইনটাই আমার চোখে পড়েছে। হেডলাইনটা করছে, জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি জামাতপন্থী আইনজীবীদের অবরুদ্ধ। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে জয় বাংলা স্লোগান দিয়ে তাণ্ডব চালিয়েছে আওয়ামীপন্থী আইনজীবী ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতারা। জেলা আইনজীবী সমিতির নির্বাচন ঘিরে হঠাৎ করেই সংঘবদ্ধভাবে তৎপরতা চালায় তারা। এই সময় সমিতির লাইব্রেরির ভেতরে বিএনপি ও জামাতপন্থী আইনজীবীদের 1 ঘন্টা অবরুদ্ধ করে রাখা হয়। এই একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঢাকা বারে হয়েছিল। ঢাকা বারেও যখন আইনজীবীদের মনোনয়নপত্র নিতে দেওয়া হয়নি, তখন তারা খুবই ব্যতিক্রমী ভাবে প্রথমবারের মতন উচ্চ আদালত প্রাঙ্গণে জয় বাংলা স্লোগান তো দিয়েছে, পাশাপাশি তাদের নেত্রী শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, এই টাইপের স্লোগানও তারা দিয়েছে। মানে আওয়ামী লীগের পক্ষে যে ধরনের স্লোগান, সেই স্লোগানগুলো দিয়েছে। খবর পেয়ে সাধারণ আইনজীবীরা গিয়ে বিএনপি জামাতপন্থী আইনজীবীদের উদ্ধার করে। এ সময় মোহাম্মদ মোমেন নামের এক আইনজীবীকে পিটিয়ে আহত করে আওয়ামী লীগের আইনজীবীরা। আমি জানি না আমার দেশ পত্রিকা এবং অন্যান্য পত্রিকার নিউজে বেশ আকাশ পাতাল পার্থক্য আছে, তবে এই যে এক একটি ঘটনা, এই যে সাধারণ মানুষের ভোটাধিকার হরণের প্রক্রিয়া, এই প্রক্রিয়া না বাংলাদেশে এখন যেভাবে ছোট আকারে শুরু হয়েছে, এটা আবার সামনে নির্বাচন আস্তে আস্তে বড় পরিসরে একই রকম ইচ্ছা খায়েশ বাস্তবায়ন দেখা যায়। আপনি ঠিকই বলেছেন, আমরা তাদের শুভেচ্ছা জানাই। সেখানে জনমতের প্রতি আমাদের শ্রদ্ধা রাখতে হবে। সেখানে যদি মমতা ব্যানার্জিকেও তারা পাশ করাতো, ইলেকশনে ভোট দিয়ে তাদের এগিয়ে নিয়ে যেত, আমরা তাদের মতের প্রতি শ্রদ্ধা জানাতে হবে, এটাই গণতন্ত্রের নিয়ম। তো তাদের যে ভূমিদশ জয়, না আসলে আমি নিজে অবাক হয়ে গিয়েছি। আমি বলেছিলাম আপনার চ্যানেলেই যে আমারও সন্দেহ আছে যে মমতা ব্যানার্জি পাশ করবে। আমাকে ঠিক যেমন মানুষ শত শত মেসেজ দেয়, ওরকম আজকেও আমাকে অন্তত কত মেসেজ দিয়েছে দেখে সাথে পারি নাই।
অনেকেই বলেছে আপনার অনুমান ভুল হয়েছে, দেখেছেন আমরা বলেছিলাম বিজেপি জিতবে, আপনি বামপন্থী এবং তৃণমূলের ট্রমার মধ্যে ছিলেন। অনেকে আমাকে এইভাবে অনেকটা কাছাকাছি এরকম কিছু লিখেছে, অনেক মেসেজ। তো আমি আপনি যে প্রশ্ন করলেন যে তাদের ভূমি ধস জয়ের কারণ কি, বহুবিধ কারণ আছে, আমরা সংক্ষিপ্ত ভাবে সেটা আলোচনা করতে পারি। বিশেষ করে বাংলাদেশে যে সংখ্যালঘু নির্যাতন হয়েছে এটা প্রভাব পড়েছে। পাশাপাশি বাংলাদেশে আওয়ামী লীগ সরকার উচ্ছেদ যেভাবে করা হয়েছে, এমনকি এই দেশে যেভাবে সন্ত্রাস করা হয়েছে, এটার একটা প্রভাব পশ্চিমবঙ্গে পড়েছে। আপনার হয়তো মনে থাকার কথা যে এই বাংলাদেশে যখন শেখ হাসিনার বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে আন্দোলন হয়, পশ্চিমবঙ্গেও কিন্তু মিছিল করেছে কিছু কিছু সংগঠনের ব্যক্তিবর্গ, সংখ্যা কম হলো। পাশাপাশি আপনি জানেন যে মমতা ব্যানার্জি যে ভাইপো, তিনি কিন্তু সরাসরি শেখ হাসিনা কেন কলকাতায়, দিল্লিতে বা ইন্ডিয়াতে, এটা নিয়ে সমালোচনা করেছেন। এগুলো কিন্তু প্রভাব পড়েছে। আপনি যত কিছুই বলেন, আবার শুভেন্দু অধিকারী কিন্তু উল্টো বলেছেন। তিনি সবসময় শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী মেনেই কথা বলতেন, অতীতেও বলেছেন, এখনো বলেন। তো এই যে বিষয়গুলো, এগুলো প্রভাব পড়ে। আপনি আপনার আশেপাশে যখন আগুন লাগাই দেবেন, তখন আপনার বাড়ির ঘরের আশেপাশে লাগাইলে তো এটার প্রভাব বহু দূর যাবে। তো এই বাংলাদেশে যখন মৌলবাদী রাজনীতির উত্থান ঘটেছে, তখন সেখানে বিজেপি পাশ করবে, এটাই স্বাভাবিক, খুবই স্বাভাবিক ছিল। তারপরেও আমরা মনে করেছিলাম অনেকেই যে না, বিজেপি পাশ করবে না। আর আর সেখানে মমতা ব্যানার্জির দুর্নীতি, তার ভাইপোর দুর্নীতি, মমতা ব্যানার্জির দুর্নীতিতে আস্কারা, এগুলো পশ্চিমবঙ্গের মানুষ ভালো চোখে দেখে নাই। আরেকটা কারণ হলো, সেখানে শিল্পায়ন হয় নাই। পশ্চিমবঙ্গে বেকারত্ব এত বেড়ে গিয়েছিল, এমনকি মুসলমানেরা তো আরো পিছিয়ে পড়েছিল। তো আরো বিস্মিত হয়ে গেছি আমি। গতকাল পর্যন্ত আমি বিশ্বাস করি নাই যে মুসলমানেরা বিজেপিকে ভোট দিবে। আপনার চ্যানেলেও আমি বলেছি যে মুসলমানেরা প্রয়োজনে কলজা দিবে, গুর্দা দিবে, ফেফড়া দিবে, হাসপাতালে গিয়ে শুভেন্দু অধিকারীকে রক্ত দিবে, দরকার নরেন্দ্র মোদীর জন্য হাসপাতালে গেলে রক্ত দিবে, কিন্তু ভোট দিবে না। আজকে আমাকে, এই তো একটু আগে আমি কিছু মেসেজ চেক সব দেখে সারতে পারি নাই, অনেক মেসেজ। সেখানে কিছু কিছু মানে কয়েকজন নেতা এবং মন্ত্রী বিজেপি, তারা আমাকে বলেছে তারাও নাকি আমার মতো বিস্মিত হয়েছে যে এবার মুসলমানেরাও তাদের ভোট দিয়েছে, তো পশ্চিমবঙ্গে। আপনি খেয়াল করেন হাবড়া দিকে, আপনি খেয়াল করেন হারবারের দিকে, পার্লারের দিকে, একেবারে সদরে কলকাতার, এবং এই দিক সীমান্তবর্তী দেখেন দুই একটা ছাড়া সব পাশ করে, যেগুলো বিজেপির মানে উল্টো ছিল, যেখানে ঘাঁটি ছিল বামপন্থী অথবা তৃণমূলের, সেই জায়গাগুলোতেও তারা বিজয় পেয়েছে। এটা আসলে অবাক কাণ্ড, মানে আমরা ভাবতেই পারতেছি না এরা 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 কিভাবে এত ভোট পেয়ে গেল। আসলে এটা শুধুমাত্র আপনি সাম্প্রদায়িক চিন্তা করলেই হবে না, যে হিন্দুরা ভোট দিয়েছে এটা ভাবলে ভুল। অনেকেই বলে ফেলছে যে পশ্চিমবঙ্গে মৌলবাদী হিন্দুত্ববাদীর বিজয় এত উচ্ছ্বাসের কি আছে। জি না, জনগণ ভোট দিয়েছে। বাংলাদেশে ভোট ছাড়া আপনি উচ্ছ্বাস করবেন, আর ওইখানে ভোট দিয়েছে তার জন্য উচ্ছ্বাস করা যাবে না কেন? কি কারণে করে? অনেকে আবার লিখেছে দেখলাম, খোদ আওয়ামী লীগের লোকও লিখেছে, বামপন্থীরাও লিখেছে, এবং কয়েকজন সাংবাদিকও লিখেছে যে পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান, আওয়ামী লীগেরা কেন খুশি হয়েছে? আপনারা ইরানে খুশি হন কেন? আপনার 5,000 মাইল দূরে খুশি হইতে পারেন ইরানের খোমেনির জন্য। সে মানে তারা যদি গলা টিপে ধরে আর নিচ থেকে যদি চিমটি মারে, তাতে আপনারা খুশির সুতির ভাই হয়ে যান। আর পশ্চিমবঙ্গে যদি আমাদের প্রতিবেশী স্টেট, একেবারে সীমান্তবর্তী, সেখানে নির্বাচন নিয়ে উচ্ছ্বাসকে প্রকাশ করতেই পারে, কারণ এটা যথেষ্ট প্রভাব পড়বে এই দেশে, এবং পড়ে গেছে অলরেডি। আপনি অলরেডি জেনে গেছেন যে বাংলাদেশে যারা বামপন্থী, আমি যাদের আদর করে চিঙ্গবাম বলি, ডানপন্থী, মধ্য ডান, এমনকি কিছু কিছু আওয়ামী লীগের লোক, কিছু মুষ্টিমেয় কিছু আওয়ামী লীগের লোক মনক্ষুণ্ণ বিজেপি ক্ষমতায় বা রাজ্য সরকারের ক্ষমতায় এসে গেছে বলে, অনেকে মনক্ষুণ্ণ। আমি দেখেছি তাদের পোস্ট আমার কাছে, অনেকে, আমি তার দেখি না, আমাকে অনেকেই স্ক্রিনশট পাঠায়। এর মধ্যে অধ্যাপক আছে, সাংবাদিক আছে, ডাক সেটা আওয়ামী লীগের 2-4 জন সেলিব্রিটিও আছে, মনক্ষুণ্ণ কিছুটা আর কি, যে কেন শুভেন্দু অধিকারী আসলো। তা আমি মমতা আসলেও মনক্ষুণ্ণ হইতাম না, কারণ ভোট দিয়ে জনগণ নির্বাচন করবে, আমার করার কি আছে? বিনা ভোটে আসলে বা বাংলাদেশের মতো মুসলেখা সরকার আসলে, বা বিজেপি, ওইখানে তো বিজেপি তৃণমূলকে নিষিদ্ধ করে ক্ষমতায় আসে না, ওইখানে তো কংগ্রেসকে নিষিদ্ধ করে আসেনি, তাই না? আমার মনে হয় যে প্রসঙ্গটা আমরা প্রশ্ন করছি কেন আসলো, এটা প্রধান কারণ আমি মনে করি যে পশ্চিমবঙ্গে দীর্ঘদিন বাম শাসন, দীর্ঘদিন কংগ্রেসের শাসন, 15 বছর তৃণমূলের কংগ্রেসের শাসনে পশ্চিমবঙ্গের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, এটাও একটা অন্যতম কারণ। আর পাশাপাশি ধর্মীয় ব্যাপার তো রয়েছে। ভালুকায় যেদিন দীপুচন্দ্র দাসকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেললো, ওই দিনে আমি বুঝে গিয়েছিলাম যে এটার প্রভাব সুদূর প্রসারী হবে। শুধুমাত্র যে পশ্চিমবঙ্গের কুর্সি টানা দিবে না, ওই দীপুচন্দ্র
দাসকে যে হত্যা করেছে ভালুকায়, সেটার প্রভাব কিন্তু তারেক রহমানের কুর্সিতেও পড়বে, এই আদম ব্যাপারী ইউনূসের কুর্সিতেও পড়েছে। এরকম আরো ঘটেছে, ঘটতেই থাকবে এগুলো। আপনি দেখেন চিন্ময় কৃষ্ণ দাস, ইসকনের যে নেতা, তাকে আপনি বিনা দোষে আপনি তাকে জেলে দিয়ে রেখেছেন, তাকে জামিন পর্যন্ত দেন না। এগুলো প্রভাব পড়বে না? অবশ্যই পড়বে। আপনি ভারতের সেভেন সিস্টার খেয়ে ফেলতে চাবেন, মানে মানে হাস্যকর ব্যাপার। বাংলাদেশ সেভেন সিস্টার দখল করবে ভারতের, বাংলাদেশের চামড়া নাই পীরেরা মিছিল করে বাইতুল মোকাররমে দিল্লি দখল করবে। তো সঙ্গত কারণে সেটা তো হিন্দুদের, সনাতনীদের এটা প্রভাব পড়বে, এটা প্রভাব পড়াটাই স্বাভাবিক। আমি বলছি না যে এগুলোর কারণে দিয়েছে, এগুলো নয় বিজেপির লোকেরা ভোট দিল, মুসলমান কেন ভোট দিল? কেউ কেউ তো বলতেছে যে বামপন্থীরাও এবার ভোট দিয়েছে, তৃণমূলের লোকও এবার ভোট দিয়েছে, তৃণমূলের লোক, তারপর বামপন্থীরাও এবার বিজেপিকে ভোট দিয়েছে। আমাকে একটু আগে একজন বাংলাদেশ থেকে একজন লোক জানালো, বাংলাদেশের, তিনি বাংলাদেশের মুসলমান, হিন্দু না। তিনি বলেছেন যে তার বন্ধু বান্ধব যারা বামপন্থী ছিল, তৃণমূল ছিল, তারাও নাকি বিজেপিতে ভোট দিয়েছে। সত্য মিথ্যা আমি জানি না, আমাকে বলেছে, আমি জানালাম। আর তিনি এই জন্য জানিয়েছেন, আমি বলেছিলাম, মানে আমার ভুল ধরার জন্য বলেছেন, আমার অনুমান ভুল হয়েছে। বলছে ফরিদ, আপনি যে অনুমান করেছিলেন, এবার কিন্তু আপনি বলেছিলেন তৃণমূলও চাইবে যে বিজেপির বিরুদ্ধে দরকার হয় বামেরা আসুক, বামেরাও চাইবে বিজেপির বিরুদ্ধে দরকার হয় তৃণমূল আসুক। এইবার তা ঘটে নাই। এইবার তৃণমূলের লোক বামপন্থীরাও এবং কমিউনিস্টেরাও এই বিজেপিকে ভোট দিয়েছে। আসলে এটাই হওয়া উচিত, কারণ সব মানুষই তো জামালপুরে পাগলা, ডিমের আলি 3টায় বেচবে, 5টায় তো আর কেউ বেচবে না। নিজের ভালো কে না বুঝে বলেন? তারা চিন্তা করছে যে আমরা আমরা বিজেপি, আমরা তৃণমূল দেখলাম, কংগ্রেস দেখলাম, তৃণমূল কংগ্রেস দেখলাম, বামপন্থী দেখলাম দীর্ঘ সময়, এবার একটু বিজেপিকে এনে দেখি। তো আমার মনে হয়, আমি যতদূর মনে করি, যেটা আপনার চ্যানেলে এর আগেও বলেছি, যে আমার মনে হয় বিজেপি আসাতে মুসলমানদেরও সুবিধা হবে, মুসলমানদেরও অ্যাডভান্স হবে অনেক বিষয়ে, তারা অ্যাডভান্টেজ পাবে, হিন্দুরা তো সুযোগ সুবিধা পাবেই। এবং আমি আপনাকে এও বলেছি যে হাসপাতালে এখন দেখবেন মুসলমান রোগীর সংখ্যা কমে যাবে। এমনকি জেলখানাতে যে কয়েদি 70%, যেটা আপনার চ্যানেলে বলেছি, 70% মুসলমান পশ্চিমবঙ্গের জেলখানাগুলোতে পাবেন, ওটা কমে যাবে। কারণ এখন তো তাদের টাকা কম করাইতে পারবেন না, বিজেপি কাজ করবেও না। বরং বিজেপি আসার কারণে আমার ধারণা সেখানে ডেভেলপ হবে, আমি যতদূর মনে করি। এবং সত্যি যদি বিজেপি, আমি যেটা মনে করি, ডেভেলপ করবে, তাহলে তারা বোধ হয় ওই এক টার্ম না, কমপক্ষে ওই মমতা দিদির মতো, কমপক্ষে, বা মমতা মাসির মতো, পিসির মতো, কমপক্ষে 15 বছর, মানে 3 টার্ম থাকবে বলে আমি, এটা কমপক্ষে বললাম, বেশিও হতে পারে, দেখা যাক তারপরে কি হয়। তবে আমার কারণ, বিজেপি আসার কারণ, ক্ষমতায় এত ভোট পাওয়ার কারণ শুধুমাত্র যে সাম্প্রদায়িক তা না, আবার যদি সাম্প্রদায়িক বিষয়টাও বাদ দেন তাও হবে না। এখানে অর্থনৈতিক, সাম্প্রদায়িক, আঞ্চলিকতা, বহুবিধ বিষয় কাজ করেছে। তারপর পশ্চিমবঙ্গের হিন্দুরা ভয় পেয়ে গিয়েছিল যেটা পশ্চিম বাংলাদেশ না হয়ে যায়, এটা একটা ভয় তাদের কাজ করেছে, যেভাবে হুমকি ধামকি দিয়েছে। আমার মনে হয় যে ডক্টর ইউনূস, আমার ভাবির পোলারা, চামড়া নাই পীরেরা, তারপর জামাত, হেফাজত, বট বাহিনীরা যেভাবে হুমকি দামকি দিয়েছে ভারতের সেভেন সিস্টার নিয়ে, তারপর রিটায়ার্ড আর্মি অফিসার যারা, ওই যারা জীবনে পাখি মেরা নাই কোনোদিন, তারা গিয়ে দিল্লি দখল করবে, সেভেন সিস্টারকে, এগুলো হুমকি দেওয়ার কারণে এই প্রভাবটা এর খেসারত দিতে হয়েছে মমতা ব্যানার্জিকে, এটা আমার মনে হচ্ছে। নইলে অন্তত আরো একটা থাকার, এটা তার ভুল হয়েছে, তার এটা হচ্ছে, এটা তো প্রতিক্রিয়া তো দেখায়নি, বরং তার ভাইপো সরাসরি নির্বাচনের দিন সে সরাসরি বলেছে শেখ হাসিনা কেন, ভোটের আগে বলেছে, ভোটের মধ্যে বলেছে শেখ হাসিনা কেন দিল্লিতে। এটা তার প্রভাব, এটা এর কারণে তার বহু ভোট নষ্ট হয়ে গেছে। এই কারণে ভোট, শেখ হাসিনা এখানে কেন মেহমান, এমনকি এই কথা বলেছেন তিনি মেহমান নাকি রিফিউজি জানতে চায়, এইটা মনে করেছিল এটা বললেই মুসলমানের ভোট বাড়বে। ও আরেকটা বিষয়, সেটা হলো যে হুমায়ুনের নাম আপনি নিয়েছেন, এটা আপনি আমাকে বলেছিলেন যে এই কারণে ভোট কাটা যাবে, হুমায়ুন কবির। আপনার এইবার আমার সকল অনুমানই ব্যর্থ হয়েছে, সব। আমি হ্যাপি আমার সকল অনুমান ব্যর্থ হওয়ার কারণে। যেটা আপনি বলেছিলেন যে হুমায়ুন কবির প্রচুর ভোট নষ্ট করবে মুসলমানের, এবং সত্যি তা করেছে। হুমায়ুন কবিরের যে সে বিচ্ছি করেছে তৃণমূলের সাথে, আপনার অনুমান সত্য, এটা বিশাল প্রভাব পড়েছে। এগুলো কারণ ছিল, কারণ তাদের দুর্ব্যবহার, তাদের অনাচার, দুর্নীতি, তারপর ভাইপোকে শুধু গুরুত্ব দেওয়া। একটা দলে, ওই যে বিএনপি কেমন 2001-এ শুধুমাত্র তারেক রহমান ডিপেন্ডেন্ট হয়ে গিয়েছিল না, খালেদা জিয়া হাওয়া ভবন বানিয়ে ফেলেছিল। যদিও এরকম হাওয়া ভবন বানায় নাই, কিন্তু তার ভাইপোর সম্পর্কে বিস্তর অভিযোগ রয়েছে, বিস্তর অভিযোগ। এবং তার ভাষা দেখেছেন তো, তিনি বলেছেন 4 তারিখের পরে দেখে নিবে, এটা করবে সেটা করবে, বিজেপি থাকবে না। তবে একটা কাজ হয়েছে কি, এটা এইবার বিজেপি ক্ষমতায় আসাতে তৃণমূল হয়তো টিকে থাকবে, নইলে আর একটা টার্ম থাকলে তৃণমূল নামে, বাংলা তৃণমূল কংগ্রেস নামে পশ্চিমবঙ্গে কোনো দলই থাকতো না। এখনো তো টিকে থাকবে এই দলটা, আমার মনে হয় আর কি। এটা তাদের জন্য কিছুটা সাপে বর হয়েছে, তাদেরও দীর্ঘদিন এখন বিজেপির হাতে, মানে রাজ্য সরকার, আমার ধারণা অন্য জায়গায় হয়তো
অন্য জায়গায় হয়তো এক টার্ম থাকে, 2 টার্ম। আমার কেন যেন মনে হচ্ছে যদি আসলেই বিজেপি ভালো কাজ করে, আমার ধারণা বিজেপি এখানে 3 টার্ম থাকবে। এটা কেন বললাম জানেন? এটা বলার কারণটা আপনি 1 মাসের মধ্যে দেখতে পারবেন। 1 মাসের মধ্যে বোঝা যাবে বিজেপি কতদিন ক্ষমতায় থাকবে। 1 টার্ম থাকবে না, 2 টার্ম না, 3 টার্ম। আর পশ্চিমবঙ্গের তো একটা স্বভাব আছে যেখানে যেই ক্ষমতায় আসুক দীর্ঘদিন থাকে। তো পশ্চিমবঙ্গে কিন্তু দেখেন বামের অবদেবের 1-2টা সিট পেয়েছে দুষ্ট লোকেরা বলতেছে। আমি তো মনে করছি এইবারে শূন্য হয়ে যাবে। ভাগ্য ভালো তারা 2-1টা সিট পেয়ে গেছে। তবে আমার মনে হয় এটা বাংলাদেশের জন্য ভালো হবে, ভারতের মুসলমানের জন্য ভালো হবে, পশ্চিমবঙ্গের মুসলমানের জন্য ভালো হবে। এই যে বিজেপির যে উত্থান পশ্চিমবঙ্গে আজকে রাজ্য সরকারে, এই উত্থান আগামী যে জাতীয় নির্বাচন হবে, সংসদ নির্বাচন হবে ভারতে, সেটার উপরে বিশাল প্রভাব ফেলবে। বিশাল। অনেকেই মনে করেছিল যে এই টার্মে বিজেপির ক্ষমতা শেষ। আমার মনে হয় এই পশ্চিমবঙ্গের, আমার ধারণা যে পশ্চিমবঙ্গের এই উত্থান, এই বিজয়, এটা দিল্লিতে কেন্দ্রে প্রভাব পড়বে। আগামী সংসদ নির্বাচনে বিজেপি আবার ক্ষমতা আসার পথ সুগম করে রাখলো আজকের এই বিজয়ের মধ্য দিয়ে। তারা ভয় পেয়ে গিয়েছিল, ভয় পেয়ে এবার তারা সকলে মিলে ভোট দিয়েছে। পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ বা পশ্চিম পাকিস্তান আরেকটা যাতে না হয়, মিনি পশ্চিম পাকিস্তান, সেকেন্ড মিনি পশ্চিম পাকিস্তান না হয়, এই ভয়েই দেখলেন তারা বিশাল মানে সদল বলে, মানে যারা কখনো ভোট দিতে জানে এবার তারা ওই ভয়ে ভোট দিয়েছে। তার চেয়ে বড় কথা যে আমি অবাক হয়ে গেলাম যে মুসলমানেরাও বিজেপিকে ভোট দিচ্ছে, তাও আবার পশ্চিমবঙ্গে। আসলে আশ্চর্যজনক, বিশাল ব্যাপার। মানে বাংলাভাষী যারা মুসলমান তারা বিজেপিকে উর্দুভাষীরা দেয় না, এটা আপনি নিশ্চিত থাকেন। উর্দুভাষীরা শতকরা একটা দিলে দিতে পারে। এই বাংলাভাষী যেগুলো মুসলমান তারা উর্দুভাষীরা দেয় নাই, দেবেও না কোনোদিন তারা। কারণ তারা তারা 47-এ তারা পালায় চলে আসছে, বাংলাদেশে চলে আসছে। তারা পৃথিবীতে উর্দুভাষী মুসলমান হচ্ছে একমাত্র বেকুব ভারতের, যারা জন্মিছে ভারতে, বাস করছে বাংলাদেশে, গীত গেয়েছে পাকিস্তানের। এরা আরেক অদ্ভুত জাতি। এদের নিয়ে আমি এদের নিয়ে আলোচনা করতে চাই না। তবে ভারতের মুসলমানেরা, বাংলাভাষী মুসলমানেরা প্রচুর ভোট দিয়েছে বিজেপিকে। আরেকটা কারণ হচ্ছে বিজেপির পাশ করা, এটা বলে শেষ করতেছি। সেটা হলো যে এই যে SIR করেছে, সেখানে যারা মৃত ভোটার সেগুলো জাল ভোট দিতে পারে নাই, যারা ডুয়েল ভোটার ছিল এগুলো বাদ হয়ে গেছে, তারপর যারা বাংলাদেশি ছিল, যারা ভোটার হয়েছিল তাদের বাদ দিয়েছে। এগুলো কারণে আর বোঝা গেল যে ওখানে জালিয়াতি করে এতদিন বামপন্থীরা এবং তৃণমূলেরা, কংগ্রেসরা পাশ করতো। এটা এখন তো সুস্পষ্ট। এইভাবে ভোট দিতে দিলে, সুষ্ঠু ভোট হলে এরা টিকবে না। তবে সর্বোপরি বলবো তাদের জনমতের প্রতি আমাদের শ্রদ্ধা জানাতেই হবে। তারা আসলে তাদের অর্থনৈতিক কারণেই, প্রধান কারণ অর্থনীতি, দ্বিতীয় কারণ দেশ, এই 2 কারণে তারা তাদের ভোট দিয়েছে। তৃতীয় কারণ ধর্ম হতে পারে। আর শুধু যদি ধর্ম হয় তাহলে মুসলমান কেন ভোট দিবে? কারণ সেখানে অর্থনীতিও কাজ করেছে, দেশের প্রতি হুমকি মনে করেছে তারা। আর সবচেয়ে বড় কথা যে দেশি বিদেশি যত ষড়যন্ত্রকারী পশ্চিমবঙ্গে কাজ করতো ভারতের বিরুদ্ধে এবং বাংলাদেশের বিরুদ্ধে, আপনি মনে করেন না পশ্চিমবঙ্গে শুধু ভারতের বিরোধিতাকারীরা থাকে? পশ্চিমবঙ্গে প্রচুর বাংলাদেশ বিরোধী দেশি বিদেশি সংস্থা থাকে। তারা ব্যর্থ হয়ে গেছে। এটা তাদের জন্য বিরাট একটা, মানে তাদের জন্য বিরাট চপেটাঘাত না? তারা এখন ভ্যানিশ হয়ে যাবে আমার যতদূর মনে হয়। পাস না করেন আপনি বিধানসভায়, তাকে কি করে খুঁজে পাবেন? পাবেন না, খুঁজে পাওয়ার সুযোগ নেই তাকে। তো কারণ আপনি যদি পাসই না করেন সংসদে কিভাবে যাবেন? আপনি মন্ত্রী হইতে পারবেন, টেকনোক্রেট পদে মন্ত্রী হইতে, রাজ্যের মন্ত্রী হইতে পারেন যদি সুযোগ দেয় কেউ। কিন্তু আপনি তো এখানে সেই সুযোগও নাই, যেহেতু আপনার সরকার নেই। তাহলে তাকে সংসদের পায়, মানে তিনি এইবার আম ছালা সবই হারালেন। এটাই হওয়ার কথা ছিল। কারণ আপনি যখন না, আপনার দলের সিনিয়র নেতারা বের হয়ে যাবে, আপনার দলের বিশ্বস্ত লোকগুলো বের হয়ে যাবে, তখন আপনি তার সাথে পারবেন না। প্রতিপক্ষ যখন সাথে এক ঝালমুড়ি, আরেকটা কথা তো বলতে ভুলে গেছি। ওই যে ঝালমুড়ি খাইলো 10 রুপি, 10 টাকার যে ঝালমুড়ি খাইলো নরেন্দ্র মোদী, আমার মনে হয় তখনই 10 লাখ ভোট চলে গেছে। 10টি আসনে এক ঝালমুড়িতে চলে গেছে। বুঝতে পারছেন? ওইখানে চলে গেছে 10টা না, নরেন্দ্র মোদীর ওই ঝালমুড়ি খাওয়াতেই। ভয়াবহ ব্যাপার। আরেকটা একটু নিজের 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 প্রশংসা নিজের করা হয়ে যায়, তবুও করে একটু। আমার একটা ছোট ভাই আছে, ওর নাম হলো আরজু পারভেজ টিটু। সে মাঝে মাঝে বলতো, মাঝে মাঝে বলতো, আমি বলতাম টিটু মাঝে মাঝে নিজের প্রশংসা করে। আমার তুমি নিজের প্রশংসা করো কেন? ভাই আমার প্রশংসা কি করবে? আপনার করবে? নিজের প্রশংসা মাঝে মাঝে করতে হয়। শুধু আপনাদের, সে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদের বাংলাদেশে, বলছে মাঝে মাঝে নিজের প্রশংসা করতে হয়, নাহলে কে আপনার নিজের খায়, কে প্রশংসা? একটু আত্ম প্রশংসা করি। দুষ্ট লোকেরা কেউ কেউ বলে, এবং এর আগেও আমাকে বলেছে যে ঠিক আছে তারা, যা আমার কারণেও নাকি সেখানে আমার বক্তব্যও নাকি, আমাদের বিশেষ করে আমজনতার বক্তব্যেও নাকি প্রভাব পড়েছে এখানে বিজেপি। আপনি যেটা বলছেন ওটাকে আপনি ভুল বলবো না, আপনার কথাটা, ওটাকে আমি বিভ্রান্তি বলবো। ভুল তো আলাদা জিনিস, বিভ্রান্তি থেকে যায়। মানে যেমন আমারও তো একটা বিভ্রান্তি ছিল যে বিজেপি কে মুসলমানেরা ভোট দিবে না পশ্চিমবঙ্গে। এটা কিন্তু আমার ভুল না, এটা আমার বিভ্রান্তি।
হতে পারে সেরকম আপনিও বলতেই পারেন অনুপ্রবেশকারীর যে সংজ্ঞা, তারা এখানে অনুপ্রবেশকারী হিন্দু মুসলমান হিসেবে বলে নাই। তারা এখানে অনুপ্রবেশকারী হিসেবে বলেছে যারা যারা বাংলাদেশী নাগরিক বা বার্মার নাগরিক, তারা যদি ঢুকে বা অন্য যে কোনো দেশে তাদের অনুপ্রবেশকারী হিসেবে তারা ট্রিট করে। আর যদি হিন্দুদের যে নাগরিকত্ব বা তাদের স্ট্যাটাস মানে তাদের অবৈধ হিসেবে ধরা হবে না, তাদেরকে শরণার্থী বলা হয়েছে, নাগরিক বলা হয় নাই। বলা হয়েছে যে কেউ কোনো হিন্দু যদি বা কোনো খ্রিস্টান, বৌদ্ধ বা আরো যারা যারা অন্য ধর্মের আছে তারা তারা যদি এখানে ঢুকে পড়ে ভারতে, তাদেরকে নাগরিকত্ব দিবে না, অনুপ্রবেশকারী হিসেবে, অপরাধী হিসেবে চিহ্নিত করবেন, এটা বলা হয়েছে। আর বাংলাদেশের হয়তো অনেকে কেউ কেউ বলতে চায় কেন ধর্মের ভিত্তিতে ভাগ করা হলো। ভাই এই 47টা তো ধর্মের ভিত্তিতে ভাগ করা হয়েছে। এই পাকিস্তানটাতে হয়েছিল 47-এর ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে। তো পৃথিবীতে, সারা পৃথিবীতে সব দেশের জন্য, খ্রিস্টানের জন্য 100, 150 রাষ্ট্র আছে, মুসলমানের জন্য 50-60টা আছে, হিন্দুর জন্য একটা রাষ্ট্র থাকলে আপনার সমস্যা কোথায়? এমনকি পৃথিবীতে সবচেয়ে কম সংখ্যক মানুষের ধর্মের সম্প্রদায়ের দেশ, সেটা হচ্ছে ইহুদি রাষ্ট্র, সেখানে আরো কম, তাদের জন্য একটা রাষ্ট্র আছে। হিন্দু রাষ্ট্র হলে আপনার সমস্যা কি? আপনারাও হিন্দুদের মতো ঘোষণা করেন যে সারা পৃথিবীর মুসলমান আমার দেশের নাগরিক। ভারত এটা ভালো করেছে এবং ভারতের তো উচিত, আমি মনে করি ভারতের উচিত সারা পৃথিবীর হিন্দুদেরকে ইসরায়েলের মতো যে সবাই ভারতের নাগরিক এটা ঘোষণা করা উচিত। এটা তো আমি তো এটাতে খারাপ কিছু দেখতেছি না। মুসলমানরা করুক, বলুক পাকিস্তানে যত মুসলমান সব পাকিস্তানে আসো, সৌদি আরব বলুক সব মুসলমান সৌদি আরব আসো, কাতার বলুক জামালপুরে ভাগলারা, ওইটা বলবে না, বরং যে করবে তাকে দোষ দিবে। এখানে আমি তো দোষ দেখতেছি না, কারণ বাংলাদেশের নির্যাতিত কারা? নিশ্চয়ই মুসলমান না। এখানে নির্যাতিত হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, তারা যারা সংখ্যালঘু, এমনকি যারা আমার মতো মুক্তচিন্তক তারা নির্যাতিত, যারা এই দেশে ফ্রি থিঙ্কার তারা নির্যাতিত, যারা বাংলাদেশে ফ্রি থিঙ্কার তারা নির্যাতিত। তো এদের যদি ভারত জায়গা দেয়, দোষটা কোথায়? আপনি আপনার দেশে ঘোষণা করেন যে বাংলাদেশে ঘোষণা করেন সারা পৃথিবীর মুসলমান বাংলাদেশের নাগরিক, করেন না ঘোষণা, দেখি না করছে কে? ইসলামী রাষ্ট্র ঘোষণা করতে পারেন, ইসলামী শরিয়া চান, সংসদে দাঁড়িয়ে বলেন মানব রচিত আইন সব ধ্বংস করে দেব, কোরআনের আইন চাই, কিন্তু আপনি ওটা ঘোষণা করেন না কেন? এত শ্যাটার মুরত শরিয়া আইন কায়েম করবেন, বাস্তবায়ন করবেন, ইসলামী আইন করবেন, আপনি ঘোষণা দেন সারা পৃথিবীর মুসলমান বাংলাদেশের নাগরিক, দেন না ঘোষণা, না করছে কে? আপনি ভারতকে দূষণ কেন? আমি তো ভারত মনে করি এটা সঠিক, বরং এই সিদ্ধান্ত নিতে ভারত দেরি করেছে, এটা অন্যায় করেছে, এটা ভারত অন্যায় করেছে। ভারত সরকার, বিজেপি সরকার যে কাফফারা দিচ্ছে, আমি মনে করি বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ সারা পৃথিবীর সকল হিন্দু যদি নির্যাতিত হয় অবশ্যই সে আসবে, আসবে না কেন? নির্যাতিত শুধু হিন্দু না, যে কেউই আসতে পারে, কোনো সাথে কোনো দেশে গিয়ে শরণার্থী হতে পারে। আর যেহেতু স্পেশালি বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতিত, তারা তো সেখানে যেতেই পারে, এটা তো অন্যায় কিছু আমি দেখতেছি না। আর অনুপ্রবেশকারী বাংলাদেশের নাগরিক ভারতে থাকবে কেন? আমার প্রথম প্রশ্ন। আপনারা তো ভারত বয়কট করেছেন, ইন্ডিয়া খুব খারাপ, গরুর মুত খায়, তারপরে হাগে রাস্তায়, মুতে পথে, তাই না? ঘুমায় গাছে, তাই না? গোসল তো করেই না, কত কথা না আপনারা বলেন। সেই ভারতে বাংলাদেশিদের থাকতে হবে কেন? কেন থাকতে হবে? আপনি সারাদিন ভারতের গালি দিবেন? অবশ্য বাংলাদেশের মুসলমানদের একটা খাসিলত আছে, যেটা আমি বেশ কয়েক বছর আগে লিখেছিলাম, বিভিন্ন চ্যানেলে বলি এবং এখনো বলি, লিখি। সেটা হলো যে ভারতে বোন বিয়ে দিছে কেউ, ভারতে মেয়া বিয়ে দিছে কেউ, দিয়ে সেরে বলে শেখ ফরিদ হচ্ছে ভারতের দালাল। তারা আমার ফেসবুকে লিস্টেও আছে আমার।